ছিলাম, মনে আছে না? ওই ছেলেটার রেজাল্ট দেখেন, আগামীকালকে ওর পরীক্ষা, আজকেও মক টেস্ট দিছিল। এটা দেখাচ্ছি যাতে আপনি আরো মানসিক ভাবে ফ্লেক্সিবল মনে করেন যে না, আইএলটিএস তো এত কঠিন কিছু না। এটা ওর 4 দিনের রেজাল্টের আজকের রেজাল্টটা দেখেন, 8.5, আস্তে আস্তে বাড়ছে, 7.5 থেকে 8.5 আজকে ওনার রেজাল্ট। এটা কিন্তু কেমব্রিজের বুক 19 দিয়ে ওনার মক নিছিলাম। রিডিং এ 6.5 থেকে শুরু হয়েছিল, এখন 7.5 আসে ওনার। রিয়েল এক্সামেও তাই আসবে ইনশাল্লাহ কমপক্ষে। রাইটিং এ কমপক্ষে 6.5 পাবে, স্পিকিং এ 8.5 পাবে ইনশাল্লাহ। ওভারঅল কমপক্ষে 7 থেকে 8-এর মধ্যে ওনার ব্যান্ড স্কোর থাকবে। এদের একদিন খাতাটা আপনি দেখেন, আপনি পার্থক্যগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, দুইটা খাতা আপনার আর ওর খাতা একটা পাশাপাশি রাখলাম, যে ও যে মিস্টেক গুলো করে নাই আর আপনি যে মিস্টেক গুলো করেন, বা একজন সাধারণ স্টুডেন্ট, খুব যে আহামরি পার্থক্য তা না, বাট ব্যাপারগুলো ওইভাবে চিন্তা করতে হবে। আমি যেভাবে সহজভাবে চাই ওইভাবে সহজভাবে আমাকে লিখে দিতে হবে। ঠিক আছে, চুজ টু লেটার সলভের ক্ষেত্রে আজকে আমরা কৌশল শিখবো, বিকজ আই ট্রাস্টলি বিলিভ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আমার চেয়েও যথেষ্ট ভালো, মাশাআল্লাহ। ঠিক আছে, এখানে শুধু দুইটা চুজ টু লেটার্স আসছে, এরকমও হইতে পারে আপনাদের। তখন এই জিনিসটা দাগাই ফেলবেন যে কয়টা অপশন আছে, দুইটা প্রশ্ন, ঠিক আছে ভালো। নিচের কোন দুইটা ব্যাপারে রাইটার বলছে, কোন ব্যাপারে বলছে উনি? কিং দোজারের ব্যাপারে। কিং দোজার কি? একটা স্টেপ পিরামিড। স্টেপ স্টেপ বলতে আমরা সিঁড়ি বুঝি, তো সিঁড়িময় যে পিরামিড গুলো এটাকে বোঝাচ্ছে, নাম হচ্ছে দোজার। আর কিং দোজার কেন বলতিছে? আমরা অ্যাজ উই নো, পিরামিড গুলো সম্ভ্রান্ত, বিশেষ করে রাজাদের সমাধি হয়। হ্যাঁ, তো রাজা দোজারের ওইটা সমাধি, এই জন্য ওই পিরামিডের নাম দোজার। ঠিক আছে, এখানে আমি হইলে আগে অপশন গুলো আমি দেখে ফেলতাম এইভাবে মার্ক আপ করে। বলতিছে প্রথমত তাকে রাজি করানো হয়েছিল যে পাথর দিয়ে না, পাথর দিয়ে এটা নির্মাণ করার জন্য, কাদা দিয়ে না বানায়, কাদা দিয়ে না বানায় পাথর দিয়ে তৈরি করার জন্য বলছিল। আচ্ছা, ডিসএগ্রিমেন্ট কি ব্যাপারে? দ্য লেন্থ অফ হিজ রিজন, দ্য লেন্থ অফ হিজ রিজন মানে তার শাসনামল কত বছর ছিল, এটার উপরে হচ্ছে অসম্মতি রয়েছে। ইতিহাস অনুযায়ী যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তিদেরই এইগুলো বিভিন্ন ব্যাপারে ফিক্সড কোনো তথ্য পাওয়া যায় না অনেক সময়। এ ফিউ অফ হিজ পসেশনস, তার জিনিসপত্রগুলোর অল্প কিছু, ওয়ার স্টিল ইন হিজ টোম্ব, তার সমাধিতে ছিল। when archaeologists found it, যখন আর্কিওলজিস্টরা এটা খুঁজে পাইছিল। আর he criticized the design and construction of the other pyramids in Egypt. কিং দোজার ইজিপ্টে অন্যান্য যে ডিজাইন গুলান আছে পিরামিড গুলোর, বা সেগুলো কনস্ট্রাকশনের যে সিস্টেম গুলান, এইগুলান নিয়ে উনি সমালোচনা করছিল। আচ্ছা, উনি ইমোটেব নামে ওনার যে একজন ব্যক্তি ছিলেন, তার তাকে অ্যাপ্রিসিয়েট করেনি কোন ব্যাপারে? স্টেপ পিরামিডের ডিজাইনটা করার ব্যাপারে, মানে তার হয়তো অতটা ভালো লাগে না, হোয়াট এভার। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্যাসেজ 2-তে 14 থেকে 26 পর্যন্ত প্রশ্ন থাকে, আমরা জানি। এটা 25-26, তার মানে লজিক্যালি একদম লাস্টের দিকে আনসার থাকার কথা। হুম, এখানে প্রায় 7টা প্যারা আছে, 6টা ধরলাম কথার কথা, 3 দুগুণ 6, 3 টাইপের প্রশ্ন আসে সাধারণত প্যাসেজ 2-তে বা 3-তে।
3 2 6 হিসেবে যদি ভাগ করি লাস্টের 2টা বা 3টার মধ্যে আনসার থাকবে, তাই না অর্ণব? এরকম দরকার হলে আপনি মার্ক আপ করে নিবেন যে এর মধ্যে আমি আনসার পাবো। এর মধ্যে খুঁজবেন যে কিং দোজার কোথায় কথাটা, এই প্রশ্নে কিওয়ার্ড চুজ টু লেটার্স প্রশ্নে এই মূল প্রশ্নটাতে যে কথাগুলো লেখা থাকবে এখান থেকে কিওয়ার্ড খুঁজে হুবহু এটা এখানে ম্যাচ করানোর চেষ্টা করতে হবে। কিং দোজারের ব্যাপারে রাইটার কোন দুটো কথা বলছে? এটা টুম্ব অফ ডোজার, তার কবর না, এটা না। আমি শুরু এবং শেষের 1.5 লাইন করে দেখে দেবো। এখানে বলতেছে দেখেন যে ইভেন হিজ বডি, কিং দোজারের বডি ওয়ের স্টোলিন, চুরি হয়ে গেছিল at some point, একটা পর্যায়ে অতীতে, and all archaeologists found were small number of his valuables, তার মানে small number of his possessions। আমাদের ব্রেনে ক্লিক করতো এই যে এখানে যে বলছে না যে ফিউ, আমি আমার ক্লাসগুলোতে যে জিনিসটা আপনাদের মনে করে দিই বারবার, যে প্রশ্নের বা অপশনগুলোর যে অংশটুকু আপনি বুঝেন ওই অংশগুলো হুবহু বা প্যারাফ্রেজ আকারে আপনি প্যাসেজে পাবেন, এবং যেগুলো পাচ্ছেন 2 4 রকমের বা 2 3 রকমের হইতে পারে, যেগুলো মোটামুটি 3টা কেমব্রিজের বই 10 বার প্র্যাকটিস করলেই একটা মানুষ বুঝা যায়, ওইগুলানের মধ্যে ঘুরে ফিরে আসে। কারণ এর বাইরে এসএসসি ইন্টারমিডিয়েট পাস করা স্টুডেন্টরা জানে না সাধারণত। এখানে বলতেছে অর্ণব কানেক্টেড আছেন? যখনই এই স্মল অ্যামাউন্ট বলছে তখন আমার ব্রেইনে ক্লিক করতো যে এখানে আমার একটা কিওয়ার্ড ছিল যে এ ফিউ, খুবই সামান্য তার জিনিসপত্র, পসেশন মানে সম্পদ, এর আগে স্পোকেনে শিখাইছিলাম, তার কবরের মধ্যে পাইছিল আর্কিওলজিস্টরা যখন ওইটা খোলে তো সমাধিটা। এখানে বাকিটাও ম্যাচ করছে, ভ্যালুয়েবলস পসেশনস ওভারলুকড বাই দ্য থিপস, মানে চোরদের নজর এড়াই গেছিল, এই কারণে ওইগুলো ওখানে পাওয়া সম্ভব হয়েছিল। সেম জিনিসটা এখানে ম্যাচ করে। সো দিস ইজ ওয়ান অফ দা আনসার। এখন এখানে দেখেন আরেকটা আনসার দেয়া আছে এখানে। এই জিনিসটা যারা এটা লক্ষ্য করবে যে এখানে স্পেসিফিক একটা ডেটা দেওয়া ছিল যে দোজার ইজ থট টু বি হ্যাভ রেইনড। সালমান স্যার কি বলছে, আমি প্যাসেজের শুরুতে প্যাসেজ সলভ করার আগে সব টাইপের প্রশ্ন আমি দাগায় যাব, ওটার হচ্ছে এই অপশন গুলো আমি দাগাবো, কিওয়ার্ড গুলো। তো এই জায়গায় যে রেইন কথাটা অন্য প্রশ্ন সলভ করতে যে আপনি পেয়ে যাইতেন, এদের এখানে মার্ক করা আছে, এদের রেইন কথাটা দেখছেন, তার রাজত্ব কত বছর ছিল, 19 বছর। বাট সাম হিস্টোরিয়ানস অ্যান্ড স্কলার্স, তবে কিছু ঐতিহাসিক এবং বিদ্বানরা অ্যাট্রিবিউট এ মাচ লঙ্গার টাইম অফ হিজ রুল, তারা মনে করে যে ওনার রাজত্ব আর দীর্ঘ সময় ব্যাপী ছিল। সো এটা আরেকটা আনসার। এখন এই দুইটা না জানলেও আনসার করা যায় কিভাবে, এটা তো লাস্টের প্রশ্ন, অন্যগুলা করতে যায় মোটামুটি প্যাসেজ আপনার 5 10 বার পড়া শেষ হয়ে গেছে লজিক্যালি। তো আপনি এর মধ্যে যে জিনিসগুলো পাননি, কথার কথা যে পাথরে নির্মাণ, কাদা দিয়ে না করে পাথরে নির্মাণের ব্যাপারে যে কথা হয়েছে আমরা এই ব্যাপারে কোনো তথ্য পাইনি, এটা আমরা কেটে দিব। তারপরে ইমোটিভের পার্ট, ডিজাইনিং এর ক্ষেত্রে উনি নজরে আনেনি, এই ব্যাপারে কিছুই পাইনি, আমরা কেটে দিব। তারপরে মিশরের অন্যান্য পিরামিডের ডিজাইন কনস্ট্রাকশনের ব্যাপারে উনি সমালোচনা করছে, এই ব্যাপারে আমরা কিছুই পাইনি, এগুলো আমরা কেটে দিব। এই চুজ টু লেটার্সে এরকম 2টা আনসার থাকুক, 2টা প্রশ্ন থাকুক, বা এরকম আরো 2টা থাকুক, সাধারণত 2টার মধ্যে একটা ইজিলি আনসার পাবেন আপনি, এবং অন্যটা আনসার করার ক্ষেত্রে আমি বলবো একটু ফ্লেক্সিবল মেন্টালিটি রাখবেন, কারণ ওই একটাতে আটকে যে আপনার টাইম ম্যানেজমেন্টের যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয়। অর্ণব বোঝা গেছে যে এই যে এভাবে দাগাইলে আপনি প্যাসেজ পড়তে গেলে ইম্পর্টেন্ট একটা তথ্য পাইলে আপনার ব্রেনে পিং করে মনে করেন যা আটকায় যাবে ওখানে, এই কথাটাতে আমি অপশনে বা প্রশ্নে আমি অন্য টাইপের প্রশ্নে পাইছি আমি, অথচ আপনি কিন্তু
এর আগের বা অন্য টাইপের আনসার করতেছে, আপনি ওখানে একটু মার্ক করে রাখলেন যে আমি পরে আসতেছি এখানে, এদের এরকম করে মার্ক করে রাখলেন বা গোল গোল করে দিলেন এই জায়গাটা। কারণ এখানে দেখেন অর্ণব একটা আনসার দেয়া আছে যেখানে থাকার কথা ছিল ওইরকম জায়গায়, লাস্টে 3টা প্যারার মধ্যে, কিন্তু আরেকটা যে দেয়া আছে শুরুর দিকে, এটা যদি আপনি নাও পান তাও আপনি অ্যাকসেপ্টেবল ব্যান্ড স্কোর পাবেন। বাট এইটাতে আটকে সময় নষ্ট যদি হয়ে যায় একবার কোনোভাবেই, তাহলে টাইম ম্যানেজমেন্ট করা আর পসিবল হবে না, তখন আর লেখা শেষ করা যায় না। তাই না? জি স্যার। কৌশলটা শিখতে হবে যে আমরা আমরা কেমনে ব্যাপারটা ট্যাকেল করি, যেগুলো পাবো না ওইগুলো কিভাবে আমরা পাস করে যাই নিশ্চিন্ত মনে। এরপর নেক্সট প্যাসেজ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে উন্মোচন হয়েছে কি প্রাচীন প্রাচীন আর্টিফ্যাক্টস ইন নরওয়েজ গ্লেসিয়ার। নরওয়ের যে গ্লেসিয়ার বা বরফের যে চাই থাকে ওটা গলে যাওয়ার কারণে প্রাচীন বেশ কিছু আর্টিফ্যাক্ট পাওয়া গেছে। আর্টিফ্যাক্ট মানে তখনকার মানুষের ব্যবহার্য কোনো কিছু। এখানে দেখি প্রশ্ন কয়টা আছে, প্রশ্ন দেখেন 14 থেকে 26-এর মধ্যে লাস্টের দিকে এগুলান আছে। সো এখানে প্যারা কতগুলান আছে দেখি, আপনারা এইভাবে চিন্তা করবেন। প্যারা আছে এইচ পর্যন্ত, 8টা প্যারা। তিন তিন দিয়ে যদি আমি ভাগ করি, ধরলাম যে গড়ে তাহলে 3 3 9, 8টা প্যারা মানে লাস্টে 3টার মধ্যে মোটামুটি আনসার থাকার কথা। এই দেখেন 3টা আনসার কিন্তু লাস্টে 3টা প্যারার মধ্যে আছে, লক্ষ্য করতেছেন? অর্ণব, এফ জি স্যার। এফ এর মধ্যে একটা আছে, জি এর মধ্যে একটা আছে, জি এর মধ্যে 2টা আছে, আর একটা আছে কোথায় দেখেন ই এর মধ্যে। এইগুলান আপনাদের ঝামেলা করে, এগুলান যখন আপনারা জোর করে ওখানে হালু বালু করে খুঁজতেছেন, আপনার মাথা আরো গরম হয়ে যাচ্ছে যে কে রে সব ঠিক আছে আমি আনসার পাই না কেন, সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং পরবর্তী প্যাসেজের জন্য আপনার মুডটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা করা যাবে না, ঠিক আছে? এই এখানে আমরা প্রশ্ন আগে দেখাবো। শুধু স্কিং অ্যাপার্টমেন্ট স্কিং ইকুইপমেন্ট পাওয়া গেছিল পাহাড়ের হচ্ছে চলাফেরার রাস্তা জায়গাগুলোতে as an artifact. Hunters went into the mountains even during periods of extreme cold. তীব্র শীতের সময়ও শিকারীরা পাহাড়ে গেছিল। এখানে বলতেছে নির্দিষ্ট কিছু সময়ে, হ্যাঁ ধরেন যে নির্দিষ্ট কিছু যুগে বা শতকের যে আর্টিফ্যাক্ট পাওয়া গেছে সেগুলোর পরিমাণ অনেক কম ছিল। রেডিও কার্বন ডেটিং অফ আর্টিফ্যাক্টস প্রডিউসড, কি প্রডিউস করছে? সাম আনরিলায়েবল রেজাল্ট, অনির্ভরযোগ্য তথ্য দিছে। বলতেছে অকল্যান্ডের পাহাড়ি এরিয়াতে অন্য যে কোনো পাহাড়ি এরিয়ার তুলনায় বেশি আর্টিফ্যাক্ট খুঁজে পাওয়া গেছিল। ঠিক আছে, ভালো। এখানে বলতেছে শিকারীরা, ওই সময়কার শিকারীরা উপকৃত হয়েছিল জিনিসপত্রের কারণে যেগুলোর চাহিদা অনেক বেশি ছিল। এখানে বলতেছে ভাইকিংদের সম্পদের দিক থেকে, নরওয়েতে ভাইকিংরা থাকে, আই হোপ আপনি জানেন, নেটফ্লিক্সে মুভি দেখছেন। ভাইকিংদের সম্পদ প্রচুর পরিমাণে বাড়ছিল এই এই স্পেসিফিক একটা সময়ের শুরুতে। আচ্ছা, কোথায় এটা বাড়ছে দেখা যাবে না। জিনিসপত্র, যে কোনো জিনিসপত্র হইতে পারে, ব্যবসার জিনিসপত্র হইতে পারে, এইগুলান বহন করার জন্য ভাইকিংরা নির্ভর করে নাই শুধুমাত্র জাহাজের উপরে। নরওয়েজিয়ান টাউনস at this time
attracted traders from around the world. ওই সময় নাকি পুরো বিশ্বের ব্যবসায়ীদের আকৃষ্ট করছিল নরওয়েজিয়ান শহরগুলো। ভাইকিংস ওয়্যার প্রাইমারিলি ইন্টারেস্টেড, ভাইকিংরা প্রাথমিকভাবে আগ্রহী ছিল ইন দেয়ার ট্রেডিং লিঙ্কস, তাদের বাণিজ্যের যে পথগুলো ছিল এই পথগুলোর উপরে, উইথ দ্য মিডল ইস্টের সাথে, যেটাকে সম্ভবত সিল্ক রোড বলা হয়। ঠিক আছে, এখন এই জিনিসটা যে মিস করছি, এটা মিস করা যাবে না যে ভাইকিং এজের ব্যাপারে রাইটার্স বলছে কোন দুইটা কথা। ঠিক আছে, ভাইকিং এজ খুঁজবো আমরা এই দুইটা প্রশ্নের জন্য। আর এটার জন্য কি খুঁজবো, হুইচ টুক দ্য ফলোইং স্টেটমেন্টস, দ্য রাইটার বলছে কোন নিচের দুইটা কথা, কিসের ব্যাপারে, অ্যাবাউট দ্য ডিসকভারিজ অফ ব্যারেট স্টিম। ব্যারেট